Malaysian boy, na? I know the Malaysian law. For me, he did delete it for me. You cannot take the video. If I'm standing in front of them and asking them, why should I go on an app? यार की Malaysian airline was so. पैसा तो काफी बोलते. Today we miss the flight connecting flight. Tomorrow we have another connecting flight. We will miss another flight. Two flights we will miss. Reach the What should we do? For different airline, I can't do anything. So, but you should be. গুড মর্নিং এভরিওয়ান। আজকে 31শে অক্টোবর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি লাঙ্কাবি থেকে। তো আজকে আবার একটু বৃষ্টি হচ্ছে, এখন সকাল 8টা, হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়েছে। তো আমরা ব্রেকফাস্টের জন্য বেরোচ্ছি। আমাদের ফ্লাইট ছিল 11:45-এ, সেটা আবার রিশিডিউল হয়ে গিয়ে 1টা হয়ে গেছে। তো তাই জন্য একটু দেরি করেই বেরোবো। ভেবেছিলাম চেক আউট করে নেবো 8টা নাগাদ, বাট এখন চেক আউট করবো প্রায় 10টা নাগাদ। তো এখন যাচ্ছি, যদি একটু 7-Eleven-এই যাবো, গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে তারপরে দেখি কি করা যায়। মলের ভেতরেই হচ্ছে 7-Eleven, একদম সামনেই ওই যে এটা। তো প্রতিদিন আমরা মোটামুটি ব্রেকফাস্ট ল্যাঙ্কাবিতে এখানেই করছি, কারণ এখানে মোটামুটি 11টার আগে কিছু খোলে না অন্য কিছু, আর এটা 24/7 খোলা থাকে। তো যেটার জন্য আমরা এখানেই আসি। তো এখানে মানে এই 7-Eleven-টায় আমরা সেভাবে স্যান্ডউইচেস বা বার্গার পাই না, যেটা রেডি টু ইট। তো তাই জন্য আমরা নুডলসই নিই, নুডলস বানিয়ে বাইরে একটা বসার জায়গা আছে, সেখানেই বসে বসে খেয়ে নিই। নিয়েছি চিটোস আর এই আমাদের এই নুডলস। আমি এখন হাতে সামলাতে পারছি না। এটা বানানো হবে, বানিয়ে খাওয়া দাওয়া হবে। রেডি টু ইট। এবার বাইরে বসার জায়গা আছে, বসে খেয়ে নেব। যাই হোক, আমাদের নুডলস খাওয়া হয়ে গেল, নুডলস অ্যান্ড চিপস। এবার আর ও আনতে গেছে ড্রিঙ্ক, তো দেখা যাক কি আনে আমাদের জন্য, মানে অ্যাসপেশাল আমার জন্য। সেই অনুযায়ী দেখাবো আপনাদের। ওই যে ওটা হচ্ছে বিচের এন্ট্রি, মানে ওখান দিয়ে সোজা গেলেই বিচ। আর এই জায়গাটা হচ্ছে আমাদের হোটেল থেকে 200 মিটার্স মতন। আজকে এভাবেই চলি, টেনশনে আছি তাড়াতাড়ি যাতে কুয়ালালামপুর পৌঁছে যাই, কারণ আমাদের মেন ফ্লাইটটা তো কুয়ালালামপুর থেকেই আছে। এখান থেকে ডোমেস্টিক ফ্লাইট কুয়ালালামপুর থেকে, মানে লঙ্কাবি থেকে কুয়ালালামপুর। তো সেইটা আবার ডিলে হচ্ছে কন্টিনিউয়াসলি। ওটা 10:45 ছিল, 11:45 হলো, এখন আবার 1টা হয়ে গেল। যাই হোক, টাইম এখনও আছে, তো অসুবিধা হওয়ার কথা না। লেটস সি। যতক্ষণ না কুয়ালালামপুর পৌঁছেছি ততক্ষণ একটু টেনশন রয়েছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এনেছিল কফি, তো অনেকদিন বাদে একটু কফি খেলাম। যাই হোক, ভালোই ছিল, খারাপ না। চলুন এবার হোটেলে চলে যাই। আর কি, হোটেলে বসে এবার হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, একটু শুয়ে বসে তারপরে বেরোবো। আমরা ক্যাব পেয়ে গেছি, ক্যাবে বসে গেলাম। পড়ছে আমাদের 9 রিঙ্গিত। তো এখানে গ্র্যাবেতে অনেক রকম অপশান থাকে, ঠিক আছে। একটা হচ্ছে সেভার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। সেভারটাই সবচেয়ে কম পড়ে, ঠিক আছে, বাট ওটা আসতে একটু লেট করবে। লেট মানে কি, মানে ধরুন 7 মিনিট 8 মিনিটে আসবে। আর যদি স্ট্যান্ডার্ড বুক করেন তাহলে 2 মিনিটে চলে আসবে। তো এটাই হচ্ছে ডিফারেন্স। তো আমি ম্যাক্সিমাম সেভার বুক করেছি, তো আমার দাম যথেষ্ট কম পড়েছে, কারণ আমাদের হাতে সময় আছে এখন অনেকটা। এখন বাজে হচ্ছে 10:15 মতো, অনেকটা সময়। এয়ারপোর্ট যাই, তারপরে কথা হচ্ছে। তো এখানে পিন্টু মানে গেট নাম্বার 1। আমরা 15 মিনিট লাগলো আমাদের আসতে হোটেল থেকে এখানে। তো পৌঁছে গেলাম, দিয়ে ঢুকে পড়লাম এয়ারপোর্টে। তো এখনও অনেকটা টাইম আছে, এই 12টা নাগাদ হয়তো আমাদের বোটিং হবে। তো তার আগে কিছুই না, এখন আপাতত সিকিউরিটিটা করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি এয়ারপোর্টটা কিছুই না, ছোটো এয়ারপোর্ট এটা। তো এখানে যেটা দেখছি যে মানে আমাদের গেটটা দিয়ে দিয়েছে, এটা রিশিডিউল টাইম 1টার সময়। তো আমরা এখানে চলে এলাম গেট নাম্বার 7-এ।
আর ঠিক গেট থেকেই একদম সব ফ্লাইটগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, একটু দেখুন। তো গেটের সামনে আমরা বসে পড়েছি, তার কোনো চাপ নেই। আমাদের মেন চাপ হচ্ছে এইটা, আমি ডোমেস্টিক কেটেছি, তো কুয়ালালামপুর পৌঁছানোটা আমার খুব দরকার। যদিও ওখানে আমার বোর্ডিং আছে 8টায়, তো ফাইন, 4-5 ঘন্টা ওয়েটিং ইজ স্টিল ফাইন, বাট আমার ওখানে পৌঁছাতেই হবে আর কি ঠিক টাইমে। খুব সুন্দর করে কফি বট থাকে আর কি, দেখাই। এই এখানে আপনি চুজ করবেন, নিয়ে পে করবেন, এখানে কিন্তু আপনার চলে আসবে কফি, মানে কফিটা তৈরি হয়ে যাবে, নিয়ে আপনি নিয়ে খেতে শুরু করে দেবেন। তো এটা খুব সুন্দর জিনিস। আর এই যে WH স্মিথও দেখছি এখানে রয়েছে, তো এখান থেকে এনি মানে স্যান্ডউইচ অ্যান্ড অল বা নুডলস বা চকলেটস সব কিছু পেয়ে যাবেন। মানে নর্মাল যেরকম 7-11টা আমি পেনাং আর লাঙ্কাবি দুটো জায়গাতেই আমি কিন্তু এয়ারপোর্টে 7-11টা পেলাম না, WH স্মিথটা পেলাম, বাট ব্যাপারটা একই আর কি, দুটোই একই জিনিস করে, মানে একই জিনিস সার্ভ করে আর কি। যাই হোক, আর এই হচ্ছে সিটিং এরিয়াস, পরপর গেটস রয়েছে। তো এই সিটিং এরিয়াতেই গেট নাম্বার 7-এ বসে আছি। এই হচ্ছে মোটামুটি এয়ারপোর্ট, আর ব্যাস আর কিছু না। এবার সোজা দেখা হচ্ছে লাঙ্কাবি টু কুয়ালালামপুরের প্লেনে বসে। যাই হোক, যদি একটা জিনিস বলে দেওয়া ভালো, যে আমি এই ফ্লাইটটা পেয়েছি 2300 করে পার পারসন, ঠিক আছে, 2300 করে। এখান থেকে কুয়ালালামপুর যেতে লাগে অলমোস্ট ওই 50 থেকে 55 মিনিটস। তামিলে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মালয়েশিয়ার কিন্তু এটা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তামিল, এতটাই ইনফ্লুয়েন্স আছে এখানে তামিল পিপলের। যাই হোক, আমরা বসে গেলাম। ফ্লাইট নাম্বার AK6335 এয়ার এশিয়ার, সিট নাম্বার হচ্ছে 18F অ্যান্ড 18E। তো এটা পাশাপাশি পড়েছে, তো কোনো এক্সচেঞ্জের করার দরকার হচ্ছে না। তো এই ফ্লাইটটা দুবার রিশিডিউল হলো। ফ্লাইটটা আমি কেটেছিলাম 10:45-এ ফ্লাই করার কথা, সেটা হয়ে গেছিলো 11:45, তারপর হয়ে গেলো 1টা। অ্যাট লাস্ট আমরা 1টাটা ফিক্সড হলো, আর এখন আমরা বসে আছি। এখন বাজে প্রায় 1:45 টাইম, তো রাইট টাইমেই আছে, 1টা বলেছে। তো এটা 2:15 নাগাদ পৌঁছে দেবে বলছে কুয়ালালামপুর। তো জাস্ট 50 মিনিটসের জার্নি নিয়ে তারপরে আমাদের রাত্রি 8টায় আবার বোর্ডিং আছে তো আমাদের কলকাতা। তো চলুন। যাই হোক, খুব সুন্দর একটা টেক অফ হলো। আমাদের একটু টার্বুলেন্স ছিল, বাট টেক অফ ইজ কমপ্লিট, এখন অ্যাবসলিউটলি ফাইন। তো যাই হোক, খুব সুন্দর ভিউজ পেলাম পুরো লাঙ্কাবি আইল্যান্ডের, অ্যান্ড সেটা জানি না কতটা ক্যামেরা জাস্টিফাই করতে পেরেছে, বাট খুব সুন্দর ছিল। তো যাই হোক, এবার আর কি, একটু চকলেট আছে, চকলেট খাবো, আর হয়তো কিছু ভিডিও দেখবো। আর কতক্ষণ আকাশে থাকবে, হয়তো 30 মিনিট বা 40 মিনিট আকাশে থাকবে, তারপরে এই ডাউনওয়ার্ডে মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে। আর তো আমরা চকলেট খেয়ে ধারাক 2 দেখছি, আর তো কিছু করার নেই। তো একটুখানি স্টার্ট করেছিলাম আমরা পেনাং থেকে লাঙ্কাবি আসার টাইম, তো ওটাকেই কমপ্লিট করছি। অনেকগুলো ডাউনলোড করে রেখেছে সিনেমা, মানে আজকে অনেকটা টাইম কাটাতে হবে। এয়ারপোর্টে কিছুটা টাইম আছে, প্রায় 4-5 ঘন্টা, তারপরে আবার 4 ঘন্টার ফ্লাইট ব্যাক টু কলকাতা। তো এইসব করেই কাটাবো, আপনাদেরও দেখাবো। তো আমাদের ডিসেন্ট শুরু হয়ে গেল, মানে জাস্ট
হাফ অ্যান আওয়ার মতনই জাস্ট ফ্লাই করলো, নিয়ে তারপরে ডিসেন্ট শুরু হয়ে গেল, আর কিছুক্ষণ বাদেই ল্যান্ডিং হবে। চলো তাহলে ল্যান্ড করে একবারে কুয়ালালামপুর এয়ারপোর্টেই দেখা হচ্ছে। এবার আমায় দেখতে হবে যে আমার কোন টার্মিনালে এখানে নামাচ্ছে। আবার কুয়ালালামপুরে দুটো টার্মিনাল আছে, টার্মিনাল 1 অ্যান্ড টার্মিনাল 2। তো আমায় দেখতে হবে, এখন আমি যাই না, আপনাদেরও জানাচ্ছি। তো আমরা এখন চলে এলাম এখানে, মানে টার্মিনাল 2তেই আমাদের নামিয়েছে। তো টার্মিনাল 2 থেকেই আমাদের আবার নেক্সট ফ্লাইট আছে টু কলকাতা। বাট সেই ফ্লাইটটা আছে 8টায়। তো ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যে ইমিগ্রেশনটা আছে ডাইরেক্ট, তো সেটাই আপাতত অ্যালাউ করলো না, বললো চলে যাও তোমরা অ্যারাইভাল হলে গিয়ে বসে তারপরে আবার যখন টাইম হবে তখন এন্ট্রি করো। তো এখন ওই আর কি একটু খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশন আপ হবো, আর একটু খিদে পেয়েছে প্রচণ্ড, নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। অ্যাকচুয়ালি ফ্যামিলি মার্ট বা 7-11-এ খেয়ে আমরা এতটাই ফ্রাস্ট্রেটেড যে এখন আর ভাল লাগছে না খেতে, তাই KFC-তেই চলে এলাম, আমাদের সেফার অপশন। হচ্ছে যে আমাদের আর শরীর, মানে অ্যাকচুয়ালি আমার শরীরটা নিচ্ছে না নুডলসের জন্য, মানে এবার একটু কিছু অন্যরকম খেতে পারলে ভালো হয়। তো কিন্তু এখানে অন্যরকম কিছুর অপশান নেই। আর KFC-তে ও চুজ করেছিল এক ধরনের রাইস, কোলোনাল রাইস টাইপের। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি অনেক কাছে রিভিউ শুনেছি KFC-র বিরিয়ানি, KFC-র রাইস নাকি ভালো হয় না। তো আমি ওকে খালি এটুকুনি বললাম তুমি ট্রাই করে দেখতে পারো, বাট আমাদের 41 রিঙ্গিতের উপর চলে যাচ্ছিলো। তো ও বললো অত খরচা করে লাভ নেই, বিকজ আমাদের এখানে 6 ঘন্টা মতন হল্ট আছে, হতেই পারে 6 আওয়ার্সে আবার কিছু টুকটাক খেতে ইচ্ছে করলো বা খিদে পেয়ে গেলো। তাই আমরা 35 রিঙ্গিতের মধ্যে একটা কম্বো সেট, যেখানে চিকেন ফিলেট বার্গার, একটা কোল্ড ড্রিঙ্কস আর ফ্রাইস, ওর একটা অ্যাড অন চিকেন ফিলেট বার্গার নিয়েছি। আমাদের ওটা পড়েছে 35.5 রিঙ্গিত। তো KFC-র টেস্ট নিয়ে তো আর কিছু বলবো না, ওটা তো নর্মাল হয়। বাকি 6 ঘন্টা দেখি কি করে এখানে কাটাই। একটা বিষয় যে এখানে KFC-তে কিন্তু আমাদের মতন ওই বাকেটগুলো পাওয়া যায় না, বেশ বড় বড় 4-5টা করে চিকেন দেবে ধাপ, তো সেইটা দেখতেই পাচ্ছি না। আর আমাদের যে স্পাইসি স্মোকি গ্রিল চিকেনটা পাওয়া যায় ওটাও তো নেই ডেফিনেটলি, ওটা পুরো ইন্ডিয়ার জন্যেই ওটা বানিয়েছে, আমার তো ওটাই ফেভারিট। বাট এখানে অদ্ভুত ব্যাপার, মানে ওই চিকেন বাকেটসগুলো নেই, সেগুলো আমরা পেলাম না। এগুলো ম্যাক্সিমাম ওই রাইস অ্যান্ড ওই বার্গার্স চলছে। আমাদের খাওয়া শেষ। তো একটা ঘটনা ঘটেছিল যে এখানে একটা বার্গার দিয়েছিল, তার নিচের ব্রেডটাই ছিল না, তো গিয়ে বলতে তারপরে দিল। এখানে KFC-র হালত খুব খারাপ আর কি, খাবারও ভালো নয়, মানে ওভার প্রাইসড। মানে এখানে বাইরেও খেয়েছি, মানে ব্যাপারটা একই আর কি। এখানে KFC খুব একটা ভালো নয়। যাই হোক, আমাদের ইন্ডিয়ার মতন খাবার তো আমি সারা বিশ্বে কোথাও পাবো বলে মনে হয় না, কারণ ইন্ডিয়া ইজ ইউনিক। সো আমরা এখন কি করব জানি না, এখন বসে বসে চার্জ দিচ্ছি সব ইকুইপমেন্টসগুলো, আর ও শর্টস বানাচ্ছে আর আপলোড মারছে। জানাবেন আপনাদের শর্টসগুলো কেমন লাগলো, আমরা তো রেসপন্স কিছু শর্টসে ভালোই পেয়েছি, আপনারাও একটু জানাবেন, কমেন্টসগুলো করবেন। তো এখন বসে আছি আমরা গেট নাম্বার L16-এর কাছাকাছি। তো আমরা মোটামুটি এখন বাজে হচ্ছে 5টা। তো আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, আমাদের চেক ইনও ডান, আমাদের সিকিউরিটিও ডান, আমরা গেটও পেয়ে গেছি। বাট এখন শুধুই বসে থাকা। তো বসে বসে ভাবছিলাম যে কী করব, তাই ভাবলাম যে বেশ কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দেওয়া ভালো। তো যদি আপনারা আসতে চান, মানে আপনারা কীভাবে শিডিউল করবেন,
আর কীভাবে প্ল্যান করবেন অ্যান্ড অল। কুয়ালালামপুর আসার জন্য আপনাদের ফিল আপ করতে হবে, কিন্তু যেমন আমি আমার ফার্স্ট এপিসোডে বলেছি যে মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড, সেটাই ইন্ডিয়ানসদের জন্য লাগে, সেইটা দেখেই আপনাদের এন্ট্রি দিয়ে দেবে ফর 30 days। তো 30 দিনের আপনার ট্রিপ প্ল্যান করতে পারেন ম্যাক্সিমাম টু মালয়েশিয়া ইউজিং আ ইন্ডিয়ান পাসপোর্ট। মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড কিন্তু আপনারা নিজেরাই ফিল করতে পারবেন। আমি ডেসক্রিপশানে ফার্স্ট এপিসোডেও দিয়ে দিয়েছি, আর এখনও দিয়ে দেবো ডেসক্রিপশানের লিঙ্ক, সেটা দিয়ে ফিল করে নেবেন। এনিওয়েজ, তো সেকেন্ড চলে আসি যে কত টাকা নিয়ে আসবেন। এবার আমি একটা ভুল করেছি, আমি নিয়ে এসেছি হচ্ছে 1700 মালয়েশিয়ান রিঙ্গিত, যেটা আমার পুরোটাই খরচা, মানে অনেকটাই খরচা হয়নি, আমি ফেরত নিয়ে যাচ্ছি। তো এখানে ম্যাক্সিমাম জায়গায় কার্ড চলে যায়। মেক শিওর যে আপনি একটা ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে আসছেন, প্রেফারেবলি নিও গ্লোবাল, যেটা আমি ইউজ করি। সেখানে কোনো কিন্তু ফরেক্স চার্জ লাগে না, ওটা কিন্তু ফ্রিতে পাওয়া যায়, আপনারা নিয়ে নিতে পারেন। একদম যা রেট সেইটুকুই কাটে, তো সেটা হচ্ছে বেস্ট ওয়ে। নিও গ্লোবাল কার্ড উইথ দ্য ইন্টারন্যাশনাল ইউসেজ অন করে, আর অতি অবশ্যই টাচ অ্যান্ড পে অন করে রাখবেন। আমরা ইন্ডিয়াতে টাচ অ্যান্ড পে মোস্টলি অফ করে রাখি, বিকজ অনেক ফ্রড নয়, বাট সব মানে যত বিদেশে, মানে যত দেশে আমি গেছি সেখানে সব জায়গায় কিন্তু টাচ অ্যান্ড পেটা ভীষণভাবে ইউজ হয়। ঠিক আছে, তো সেটা এনাবেল করে চলে আসবেন। দুজন যদি আসেন দেন 1000 রিঙ্গিট নিয়ে রাখুন, দ্যাট ইজ মোর দ্যান এনাফ, ওর থেকে কমও নিতে পারেন। ঠিক আছে, এবার চলে আসে যে ফ্লাইট কস্ট, মানে আসা যাওয়ার ফ্লাইট আমার পড়েছে 28,000 টাকা। তো ওই ধরে রেখে দেন 28 থেকে 30,000 টাকার মধ্যে আপনারা আসা যাওয়া হয়ে যাবে কুয়ালালামপুর থেকে কলকাতা, কলকাতা থেকে কুয়ালালামপুর। এবার যদি নেক্সট ফ্লাইটসগুলো আছে, যেমন পেনাং, ল্যাংকাবি আমি যেরকম ধরেছি, আমি প্রত্যেকটা এপিসোডে বলেছি কত কী পড়েছে, সেটা যদি ধরে নিই 2000 টাকা করে রাফ ধরে রাখুন পার হেড, যে এই ফ্লাইটসগুলো লাগবে। ফ্লাইটস হচ্ছে এই পেনাং ল্যাংকাবি যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। আমি কিন্তু আদার ট্রেন বা সব অপশনই দেখেছি, ট্রেনে কিন্তু অলমোস্ট সিমিলার টাকা লাগছে আর বেশি টাইম লাগছে। তো সব মিলিয়ে যদি দেখা যায়, আমার কিন্তু ফ্লাইটে পড়েছে 42,400 টাকা। এটাই কিন্তু মেন চাঙ্ক যেটা আমাদের খরচা হয়েছে। বাট প্রোভাইডেড এই পুরো ফ্লাইটটা কিন্তু আমরা নিয়েছি ওনলি চেক ইন লাগেজ, আমরা কিন্তু কোনো ব্যাগ এক্সট্রা, মানে ড্রপ ইন ব্যাগ কিচ্ছু নিই। তো তার জন্য আমাদের এই প্রাইসটা পড়েছে। যদি আপনাদের এক্সট্রা লাগেজ নিয়ে প্রাইস, মানে ফ্লাইট কাটতে হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি অনেকটা বেশি পড়বে। আমরা কিন্তু প্রত্যেকটাই হ্যান্ড লাগেজ নিয়ে পুরো ট্রাভেল করেছি, তো আমাদের এই টাকাটা পড়েছে। ঠিক আছে, তো এই রেসপেক্টে আপনারা ফ্লাইটটা চুজ করে নেবেন। এইটাই কিন্তু মেন খরচা, এটা যত ভালোভাবে আপনারা প্ল্যান করবেন তত কিন্তু খরচা কমবে। তো সেকেন্ড আসি যে ক্যাশ কোথা থেকে নেবেন। কলকাতায় কিন্তু অনেক আপনারা পেয়ে যাবেন এজেন্সি, যেগুলো খুব রিনাউন্ড, যেগুলো হচ্ছে থমাস কুক, ইবিস ক্যাশ, এগুলো রয়েছে। বাট আমি যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে জেনিথ ফরেন এক্সচেঞ্জ, যেটা আছে আমাদের এতে আপনার সেক্টর 5-এ কারিওয়ালা টাওয়ার্সে। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। ওদের কাছে কিন্তু আমি সবচেয়ে বেস্ট রেট পেয়েছি, আমি পেয়েছি 21 টাকা 80 পয়সা করে। ঠিক আছে, বাদ বাকি ওদের কাছে মানে পুরো আমি 1000 টাকা নিয়েছিলাম, 21 টাকা 80 পয়সা। তারপরে ইবিস ক্যাশ থেকে আরও 700 নিয়েছিলাম, সেখানে কিন্তু আমার 22.5 টাকা পড়ে গেছিলো। তো বেটার হয় আপনার জেনিথ থেকে নিন, আর আরও দেখতে পারেন যেখান থেকে বেস্ট রেটস পাবে সেটা নিয়ে নিন। তবে সবচেয়ে বেস্ট রেট কিন্তু নিও গ্লোবাল কার্ড, একদম কারেন্ট যে রেটটা চলছে সেইটুকুই কাটে, বাট সেটা হচ্ছে অলওয়েজ আপনার কার্ড পেমেন্ট। আর কিছু ক্ষেত্রে জানিয়ে রাখি, কিছুটা ক্যাশ রাখবেন ডেফিনেটলি, কিন্তু কারণ সব জায়গায় 100% জায়গায় কিন্তু কার্ড চলে না, যেমন স্ট্রিট ফুড, আরও কিছু আপনার যে এন্ট্রি ফি ইন দ্য বাটু কেভস, ওই সব জায়গাগুলোতে কিন্তু কার্ড নাও চলতে পারে। তো এইটা হয়ে গেল এই। থার্ড হচ্ছে হোটেলের খরচা। আমি যে হোটেলটায় কুয়ালালামপুরে ছিলাম, দ্য লুকস বাই ইনফিনিটিএম, ওইটাকে আপনারা টার্গেট করতে পারেন। ওদের কিন্তু বিভিন্ন ধরনের রুম আছে। আমি যে রুমটা নিয়েছিলাম ওটা পড়েছিলাম আমার 2500 টাকা করে পার ডে। আর পেনাংয়ে আমার স্টেটা ডেফিনেটলি রেকমেন্ড করবো না। আপনারা কিন্তু জর্জ টাউনটাকে বেস করে পেনাংয়ে স্টেটা নেবেন, যেটা বেটার মনে হবে। আমি সাজেস্ট করবো না, কারণ এই জায়গাতে আমার একটু ভুল হয়েছিল। থার্ড হচ্ছে লঙ্কাভিতে আমি স্টেটা ডেফিনেটলি রেকমেন্ড করবো। ধানিয়া মোটেল 2300 টাকায় যা আমি রুম পেয়েছি, যা প্রপার্টি ছিল, দারুণ মানে অসাম। আমার 3টে জায়গারই লোকেশন ওয়াজ প্রপার, মানে আমি একদম কারেক্ট জায়গাতে কিন্তু হোটেলগুলো নিয়েছি। তো সেগুলো তো আপনারা দেখিয়ে নিয়েছেন আগের এপিসোডগুলোতে। আমাদের খরচাটা বলে দিই উইথ রেসপেক্ট টু হোটেলে আমাদের টোটাল
খরচা হয়েছে 13,600 টাকা আমাদের ট্রিপে, যেটা আপনারা দেখেছেন। এই যে আমাদের গাড়ি বা বাস, এই ট্যাক্সি, এইগুলোতে কীরকম কী খরচা, তো সব মিলিয়ে আমি দেখলাম আমার ক্যাব আর বাস মিলিয়ে পড়েছে 7,100 টাকা মতন। তো এরকমই পড়বে আপনাদের, কারণ আমি ম্যাক্সিমামটাই কুয়ালালামপুর আর পেনাংয়ে আপনারা কুয়ালালামপুরে বাস পেয়ে যাবেন, মেট্রো পেয়ে যাবেন, দেন মোনোরেল পেয়ে যাবেন। তো কুয়ালালামপুরে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু প্রপারলি ইউজ করতে পারবেন, সেটাই ইউজ করুন। যদি আপনার বাজেটে চলছে না, যদি মানে পকেট সায় দেয়, দেন ডেফিনেটলি গ্র্যাব বা বোল্ট নিয়ে নিন। কুয়ালালামপুরে আমি ইউজ করেছিলাম কিন্তু বোল্ট ট্যাক্সি রাদার দ্যান গ্র্যাব। বোল্টে অনেক বেটার রেটস ছিল রাদার দ্যান গ্র্যাব, এটা মনে রাখবেন। কিন্তু পেনাং অ্যান্ড লাংখাবিতে কিন্তু বোল্ট চলে না, শুধু গ্র্যাব ইউজ করতে হয়েছে। পেনাংয়ে এগেন আমি গ্র্যাব প্লাস বাস দুটো ইউজ করেছিলাম। লাংখাবি কিন্তু একটু কস্টলি ইন দ্য হোল মালয়েশিয়া, ওটা হচ্ছে ট্যুরিস্টিক প্লেস, তো যার জন্য ওখানে গ্র্যাব ছাড়া কিন্তু কিছু নেই, তো ওখানে একটু কস্টটা বেড়ে যাচ্ছে। তো ওখানে থ্রু আউট দ্য ট্যুর আপনার যতদিন থাকবেন গ্র্যাব ইউজ করতে হবে। তো গ্র্যাব করেই আমি সব করেছিলাম, যেটা আপনারা দেখেওছেন আগের এপিসোডসগুলোতে। তো সেখানে কিছু কাটছাট করার নেই। মানে অ্যাক্টিভিটি কী কী আমরা খরচা করেছি, আমরা কুয়ালালামপুরে পেট্রোনাস টুইন টাওয়ারের ওপর উঠেছিলাম, দেন বাটু কেভস গেছিলাম, দেন পেনাংয়ে ওই পেনাং হিলে গেছিলাম, আর লাংখাবি যে পুরো একটা ডে ট্রিপ, যেখানে ওই পুরো স্কাই ওয়াক এগুলো করেছিলাম। তো সব মিলিয়ে দেখতে গেলে আমরা অ্যাক্টিভিটিতে খরচা করেছি 10,600 টাকা, ঠিক আছে, 10,600 টাকা। এবার চলে আসি যে খাবার দাবারে এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, বাট অ্যাট অ্যান অ্যাভারেজ যদি বাজেটে চলে, পার ডে ধরে রাখুন ওই দুজনের পার ডে মিনিমাম 100 থেকে 120 রিঙ্গিত, ঠিক আছে। আর লাংখাবিতে একটু বেশি হবে, সেটা অ্যারাউন্ড ওইটাই চলে যাবে 150 রিঙ্গিত মতন। আমরা খাবার দাবারে যা খরচা করেছি সেটা এসছে হচ্ছে 13,600 টাকা, ঠিক আছে, 13,600 টাকা। তো আমাদের সব মিলিয়ে যদি দেখি, আমাদের খরচা হয়েছে কিন্তু হোল ট্রিপটাতে 75,000 আপাতত, সেটাই বেরিয়েছে দুজনে। তো সব মিলিয়ে যদি এখন উবার করে, এখনও কিছু হয়তো খাবো অ্যান্ড দেন তারপরে হয়তো উবার করে বাড়ি যাব, আসার উবার, ওইগুলো যদি সব এক্সট্রা আরও কিছু জোরে নিই, তাই আমি ধরে নিতে পারি 80,000 টাকা, না মানে 40,000 টাকা পার পার্সনই আমরা কিন্তু পুরো মালয়েশিয়া কমপ্লিট করে ফেলেছি। এবার হচ্ছে মালয়েশিয়ার লোকজন কেমন। তো মালয়েশিয়া কিন্তু একটা ইসলামিক কান্ট্রি, এটা মাথায় নিয়ে আসবে। আর বেশ এক দু টাইমে আমাদের এটা ফেস করতে হয়েছে যে আমরা মুসলিম কিনা, এটা জিজ্ঞেস করা হয়েছে। আমরা খুব প্রাউডলি বলেছি যে আমরা হিন্দু। তো আপনারাও সেটা বলবেন যদি আপনারা হিন্দু হন। তো এটা হচ্ছে ব্যাপার। আর বাদ বাকি লোকজন কিন্তু প্রচণ্ড হেল্পফুল, বাট অতটা ওয়েলকামিং বা অতটা আমার ওয়েলকামিং লাগেনি, আর একটু মানে রুডও লেগেছে লোকজনদের, ঠিক আছে। তো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা আপনাদের হয়তো নাও লাগতে পারে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। দেন হচ্ছে উইথ রেসপেক্ট টু ফুড, এগেন এটা আমাদের থার্ড কান্ট্রি, আমাদের অত এক্সপিরিয়েন্স নেই, বাট বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্স এটা এমন একটা কান্ট্রি যেখানে আমরা ফুডটাও ভালো পেয়েছি বলতে পারি। অনেক ফুড রেকমেন্ডেশন শর্টসে গেছে, আমাদের জানাবেন যে কেমন লেগেছে। ফুড কিন্তু সত্যিই ভালো। আমরা যে হোটেলসগুলো বা রেস্টুরেন্টগুলো রেকমেন্ড করেছি সেগুলোতে যাওয়ার চেষ্টা করবেন, আর গিয়ে জানাবেন যদি আপনাদেরও ভালো লাগে। আমাদের ফুড কিন্তু এখানে যথেষ্ট ভালো লেগেছে। তো এখানে কিন্তু প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স পাবেন তামিলনাড়ুর জনসংখ্যা। এখানে কিন্তু মানে কুয়ালালামপুরে যে লিটল ইন্ডিয়া আছেই, প্লাস চারি জায়গায় তামিল টেম্পলসে ভর্তি, প্রচুর তামিল মানুষকে আপনারা দেখতে পাবেন। আর সেই রকমই পাল্লা দিয়ে রয়েছে হচ্ছে বাংলাদেশি মানুষ। আমি যেখানেই বাংলায় কথা বলছি, কেউ না কেউ চলে আসছে কথা বলতে, সে হচ্ছে বাংলাদেশের, ঠিক আছে। বাংলাদেশের মানুষের কিন্তু তাদের সাথে গল্প করে মানে আমার খুব ভালো লেগেছে, তারা ভীষণ ওয়েলকামিং। আর আপনারা দেখিয়েছেন হ্যামেদিয়ান রেস্টুরেন্টে, ওটাও মানে যারা সার্ভ করছিল পুরোই বাংলাদেশি, আমাদের এত আপন করে খাইয়েছে মানে কি বলবো। সো আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। ভাষাতে আমাদের কোনো সমস্যা হয়নি, কারণ এখানে সবাই ইংলিশ জানে আর সবাই ইংলিশ বলেও, আর কোনো মানে মানে সেখান থেকে কোনোই অসুবিধা হয়নি। আপনি যদি ইংলিশ জানেন, এখানে সুন্দর, এখানে সব জায়গায় ঘুরতে পারবেন, সবাই উত্তর দেয় সুন্দর ইংলিশে, সবাই ইংলিশ বলতে পারে। মোটামুটি ছিল ইনফরমেশান, আর তো কিছু মনে পড়ছে না এখন। আর যদি আপনাদের কোনো মানে কোয়েরিজ থাকে, ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে মেসেজ করতে পারেন, আর আমাদের ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। যাই হোক, আমাদের জন্য একটা খারাপ খবর, আমাদের ফ্লাইটটা আবার রিশিডিউল হয়ে গেছে। এখন আমরা মানে অ্যাকর্ডিং টু শিডিউল আমরা পৌঁছাবো হচ্ছে 12টা 10-এ। আমাদের ফ্লাইটটা
ছাড়বে এখান থেকেই 10:30টায়। আরও যে কত বসে থাকা কে জানে। কয়েকটা টিপস যেগুলো মাথায় রাখবেন, একটা হচ্ছে নিজেদের ওয়াটার বটল ক্যারি করবেন। যদি দুজন যান তাহলে বেটার দুটো ওয়াটার বটল ক্যারি করবেন, কারণ জল যদি কিনে খেতে হয় তাহলে আপনাদের কিন্তু প্রচুর বেশি খরচা পড়ে যাবে। তো আমরা যেহেতু ওয়াটার বটল ক্যারি করি, তো আমরা যেখানে ওয়াটার ডিসপেন্সার পাই, এয়ারপোর্ট অ্যান্ড অল সব জায়গায় আমরা ওয়াটার ভরে নিচ্ছি আর আরামসে আমাদের চলে যাচ্ছে। এই হোটেলটা দেখবেন বা হোটেলটা চুজ করবেন সেখানে যেন ওয়াটার ডিসপেন্সার থাকে, তো মাথায় রেখে হোটেলটা বুক করবেন। থার্ড হচ্ছে আমি রেকমেন্ড করব অ্যাগোডা থেকে বুক না করতে। আমি নিজে প্রত্যেকটা স্টে এবারে অ্যাগোডা থেকেই বুক করেছি, ইভেন থাইল্যান্ডেও তাই করেছিলাম, তখন এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। কিন্তু এবারে আমি হোটেলের লোকের সাথে কথা বলেছি, অ্যাগোডাতে এরম করছে যে ওরা যে রুমটা দেখাচ্ছে তার কিন্তু ডিফারেন্ট রুম হয়ে যাচ্ছে যখন আমরা বুকিং যখন হোটেলে যাচ্ছি গিয়ে দেখছি। তো আমার ক্ষেত্রে যেটা পেনাঙে হয়েছে। তো অ্যাগোডা থেকে বেটার অ্যাভয়েড করবেন। যেটা সবচেয়ে বেশি চলছে সবচেয়ে বেশি ইউজ করে ফরেন ট্রাভেলার্সে, সেটা হচ্ছে এয়ারবিএনবি। রেকমেন্ডেড যে এয়ারবিএনবি থেকে বুক করুন। আবার থার্ড হচ্ছে যদি আপনারা বাজেট হোটেল বুক করেন, যেমন আমি থেকেছি কুয়ালালামপুর বা এতেও লঙ্কাভিতেও, ওগুলো কিন্তু বাজেটে খুব ভালো হোটেল, বাট ওখানে কিছু টয়লেট্রিজ মিসিং থাকে, যেমন আপনার মাথার তেল অ্যান্ড দাঁত ব্রাশ করার ব্রাশ অ্যান্ড পেস্ট, এগুলো কিন্তু আমরা আগে থেকে ক্যারি করেছিলাম। তো আপনি যখন বুকিং করছেন তখন কিন্তু ফেসিলিটিসের মধ্যে সব কিছু দেওয়া থাকে যে ওরা কী কী প্রোভাইড করবে। মোস্টলি পেস্ট অ্যান্ড ব্রাশটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি প্রোভাইড করে না, তো তাই জন্য আমরা আগে থেকে জানতাম না, আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, তো আমরা ছোটো নিয়ে এসেছিলাম 5 দিনের মতন, করে আমরা ফেলে দিয়ে চলে এসেছি। তো এই জিনিসগুলো মাথায় রেখে সবসময় বুকিংগুলো করবেন। যাই হোক, আজকে এখানে কুয়ালালামপুর এয়ারপোর্টে প্রচণ্ড ভিড়। আমরা এখানে বসে আছি, আমাদের ফ্লাইটও রিশিডিউল হয়ে গেছে, আজকে প্রচণ্ড হেক্টিক যাচ্ছে। কী করবো জানি না, হয়তো সিনেমাটাই কন্টিনিউ করব, যেটা দেখতে দেখতে আসছিলাম ফ্লাইটে, তো সেটা করি। চলুন পরে কথা হচ্ছে। তো আমরা এখন গেট নাম্বার P1-এর সামনে বসে আছি। এই L1 থেকে P1-এর মধ্যেখানে অনেক গল্প হয়ে গেছে, সেটাই আমি এখন বলার জন্য এখানে বসেছি। প্রথমে আমাদের একদম L16 পড়েছিল, ওই সময় আমাদের অ্যাকচুয়াল বোর্ডিং টাইম ছিল 8:45। L16-এ গিয়ে আমরা জানতে পারি আমাদের গেটও চেঞ্জ হয়ে গেছে, সেটা L14 হয়ে গেছে, আর বোর্ডিং টাইমও 8:45 থেকে চেঞ্জ হয়ে 10:30 হয়ে গেছে, আবার ডিলে হয়েছে। যাই হোক, ওইভাবেই আমরা 3-4 ঘন্টা L16টার গেটের সামনে না কাটিয়ে আমরা একটু আগে গিয়ে বসে কাটালাম। ভাবলাম ঠিক আছে, ডিলে হলেও অ্যাটলিস্ট আমরা আগে ভাগে পৌঁছে গিয়ে সিট তো পেয়ে গেছি, বসে বসেই টাইম কাটিয়ে দেবো, আর তারপরে যখন গেট খুলে আরামসে হাঁটতে হাঁটতে চলে যাবো। যখন আবার ডিলে হলো, আবার গেটটা চেঞ্জ হলো, আমরা জানতেই পারিনি যে গেট অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে। কী ভাগ্যবশত আমার বর গেল দেখতে, আর গিয়ে দেখে আমাদের এবার শুধুমাত্র গেট চেঞ্জ হয়নি, আমাদের পুরো জোনটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা ফার্স্টে ভাবি ঠিক আছে এল থেকে পিতেই তো যেতে হবে, ABCDEF জিজ্ঞেস করে চলে যাবো, কিন্তু হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে না, এখানে LPZ ব্যাপারটা হচ্ছে আপনাকে পুরো সিকিউরিটি চেক ইন সব কিছুর আলাদা আলাদা আছে। আপনি যদি L আপনার গেট পড়ে তো L এর জন্য আলাদা সিকিউরিটি চেক ইন আছে, আর আপনার যদি P বা M পড়ে তো M এর জন্য বা P এর জন্য আলাদা করে সিকিউরিটি চেক ইন আছে। আমাদের এবার করতে হবে L থেকে পুরো এক্সিট হয়ে গিয়ে আমাদের আবার করে পুরো সিকিউরিটি চেক ইন করে আবার ঢুকতে হবে। আমাদের তো মাথায় হাত পড়ে গেল। ঠিক আছে, আমাদের ফ্লাইট আবার চেঞ্জ হয়ে গিয়ে 11:03 পড়ে গেল, টাইমিং ডিলেড আগেন। তো আমরা দৌড়ে দৌড়ে আবার P1 খোঁজো, তো আমরা যেখানে ব্যাক টু স্কোয়ার ওয়ান, আমরা আবার সেই ল্যাগেজ নিয়ে হন্তদন্ত করে খুঁজতে খুঁজতে P1-এ পৌঁছালাম। P1-এ আবার সিকিউরিটি চেক ইন করলাম, সিকিউরিটি চেক ইন করে আমরা P1-এ আসলাম। P1-এ এসে এখন আপাতত বসে আছি। পুরো ঘটনা ভেবেছিলাম যে বসে বসে আরামসে চলে যাবো, তা তো হবে না, লাস্ট মোমেন্টে দৌড়াদৌড়ি লাগবেই। আর এখানে আমার একটা বাজে জিনিস লাগলো, একবার সিকিউরিটি চেকিং এনাফ হয়, এরা যে কেন প্রত্যেকটা গেটের জন্য আলাদা আলাদা সিকিউরিটি চেক করে আমি জানি না।
আর এটা যদি জানি না এটা আমার বর বলেছে কি না, আমরা যখন ইমিগ্রেশন করে বেরিয়েছি আমাদের একবার ব্যাগ স্ক্যান হয়েছে, তখন আমরা ভেবেছি ওটাই সিকিউরিটি চেকিং। তো আমরা কি করেছি, ব্যাগের সাথে সাথে ফোন মানে সবকিছু বার করে দিয়েছি, আমাদের কাছে কিচ্ছু লাগবে না, অনলি ব্যাগ। আমরা ভাবছি বাবা এত সিকিউরিটির উপরে কনফিডেন্স, তো কেউ বা ঢুকে যাবে। তো এখানে দুবার চেকিং হয়, মানে আপনি ইমিগ্রেশন করে একবার আপনাকে ব্যাগ চেক করাতে হবে, ঠিক ওটা একটা সিকিউরিটি চেকিং এর মতনই হয়, স্ক্যানার দিয়ে পাস অন হবে। আর তারপরে আপনার যে গেট আছে ওই গেটটা দিয়ে যখন আপনি আসতে চাইবেন তখন আবার একটা সিকিউরিটি চেকিং হবে। চেকিং খুব টাইট এখানে। যাই হোক, এই হচ্ছে পুরো ঘটনাটা। আর এখন আবার প্রচুর টায়ার্ড হয়ে গেছি, ডিলে হতে হতে, মানে এতক্ষণ আমাদের প্লেনে থাকার কথা, তাই তো আমাদের এখন প্লেনে থাকার কথা, সেই জায়গায় আমরা এখনো অব্দি কুয়ালালামপুরেই বসে আছি। বাকি কথা আমার বর বলবে, আর যদি কিছু আর না বলা থাকে তো ফ্লাইটে গিয়ে একেবারে কথা হবে। তো ডিলে আর ডিলে, আবার ডিলে ফ্লাইট। তো এখন বলছে 11টায় বোর্ডিং, 11:40 ছাড়বে। এখানে মারাত্মক ঝামেলা লেগে গেছে। কারণের জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। ভিডিওটা এখন আমি আমার ফোন দিয়ে করছি, কারণ আমি বুঝতে পারছি না কি ঘটছে, তো আমি ক্যামেরাটা এখন বার করছি না। আমার বর গেছে ওখানে জিজ্ঞেস করতে। ব্যাপারটা এটা হচ্ছে যে আবার ডিলে করে দিয়েছে ফ্লাইট এখন করে দিয়েছে 12:10। আর সবাই এখানে খুব ইমপেশেন্ট হয়ে যাচ্ছে রীতিমতন, এখানে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে, প্রচুর ভিড় হয়ে গেছে। অ্যান্ড আমার বর ওটাই দেখতে গেছে যে হয়েছেটা কি। কলেজ স্টুডেন্ট যারা ফোন ধরে ওয়েট করে, কারো কানেক্টিং ফ্লাইট থাকে, সেটা পর্যন্ত তারা ধরতে পারবে না, এরকম একটা সিচুয়েশন চলে আসে। তারা ইদার রিফান্ড চায় আর তারা ডিমান্ড করে যে ফ্লাইটটাকে যেন উইদিন টাইম টেক অফ করানো হোক। তো এই নিয়ে যখন ঝগড়া চলতে থাকে তখন এই ব্যক্তি এয়ারএশিয়ার এমপ্লয়ি ইনি কি করেন, ইনি এই সিচুয়েশনটাকে ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেন উইদাউট আস্কিং দ্য গার্লস। Come here. Come here. Delete the video. Delete the video. Please show the name on the video. He has deleted the video, but delete it for everyone. He can't Show her. I'm so sorry about that. কারণ লোকেদের কানেক্টিং ফ্লাইট আছে ফ্রম কলকাতা টু ডিফারেন্ট প্লেসেস, আসাম, ত্রিপুরা, তাদের কানেক্টিং ফ্লাইট মিস হবে। আর তো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কোনো নোটিফিকেশানই আসছে না। এই যে গেটটা চেঞ্জ হয়েছে, ভাগ্যিস আমি গিয়ে দেখলাম, তাই জন্য আমি পারলাম। অনেকে এখন জানতে পেরেছে এখন আসছে গেটে, তো এরা কোনো নোটিফাই করেনি, কিছু বলেও নি সেরমভাবে। প্রচণ্ড ঝামেলা হচ্ছে, খুবই বাজে একটা সার্ভিস এয়ার এশিয়ার। আসবার সময় কোনো সমস্যা হয়নি, বাট যাওয়ার সময় কন্টিনিউয়াস লাঙ্কাবি থেকে ডিলে হতে হতে আজকে এখানে। জানি না যাদের কানেক্টিং ফ্লাইট আছে, আমাদের তো কলকাতায় ফাইনাল ডেস্টিনেশন, বাট যাদের কানেক্টিং ফ্লাইট আছে অনেকে মিস করবে কানেক্টিং ফ্লাইট। খুবই খারাপ অবস্থা। অ্যাট লাস্ট 11:10 আমাদের বোর্ডিং করিয়েছে। প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট সব কিছু করে 11:10 বোর্ডিং করিয়েছে। 11:40 ফ্লাইট ছাড়ার কথা, তারপরে 4 ঘন্টা। যাই হোক, মানে কলকাতায় নেমে পড়তে পারলে বাঁচি, পাগল হয়ে গেছি। তো কিছুটা কম্পেনসেশন দিয়েছে, সেটা হচ্ছে স্ন্যাক বক্স। আমাদের লেট করার কম্পেনসেশন। আর ওরা বলেছে যে আমরা কম্পেনসেশন ক্লেম করতে পারি ওদের ওয়েবসাইটে গিয়ে। দেখা যাক কী করা যেতে পারে, সেটা প্রথমে তো আগে কলকাতায় পৌঁছেই তারপরে সব কিছু দেখবো। AK-0065 আলটিমেটলি সুন্দর একটা টেক অফ করে নিয়েছি। মানে আলটিমেটলি এই জন্য বলছি, কারণ এতবার ডিলে করিয়ে আমাদের মানে যথেষ্ট পেশেন্স লেভেল টেস্ট করার পরে তারপরে হয়েছে। যাই হোক, তো আশা করি এবার পৌঁছে যাবো কলকাতায়। তো এবার আর কিছুই না, এবার খাবারটা দেখবো কি খাবার দাবার দিয়েছে, সেটাই দেখি কি দিয়েছে। জল এটা কুকিজ দিয়েছে, একটা কুকিজের প্যাকেট দিয়েছে, একটা মিনি ওরিও প্যাকেট দিয়েছে, এই ছিল ব্যাস
খাওয়া দাওয়া করে আমরা এখন সিনেমা দেখা চলছে, আর তো কিছু করার নেই। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, সুন্দর পেটও ভরে গেছে, শুধু ঘুম পাচ্ছে। এটা একটা ব্যাপার যে আমার এতদিন কি মালয়েশিয়া ইন্ডিয়া থেকে 2.5 ঘন্টা এগিয়ে ছিল, তো একটা মানে আমাদের স্লিপ সাইকেলটা চেঞ্জ হয়ে গেছিলো। আবার এখন গিয়ে আবার স্লিপ সাইকেলটা চেঞ্জ হবে, আমরা 2.5 ঘন্টা পিছিয়ে যাবো ভারত। তো ওই জন্য ভীষণ ঘুম পাচ্ছে হঠাৎ করে একদম। এটা মালয়েশিয়ার একদম পুরো আমাদের ঘুমানোর সময়। যাই হোক, চলুন সিনেমাটা দেখি, নিয়ে তারপরে একদম কথা হচ্ছে এয়ারপোর্টে নেমে। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্ট, আমাদের বোনের শহর, আমাদের নিজেদের শহর। তো যাই হোক, এই সিরিজের সমাপ্তি এখানেই ঘটলো। আবার নিশ্চয়ই কোনো একটা নতুন সিরিজে দেখা হবে। আপনি জানাবেন আমাদের কেমন লাগলো আমাদের এই সিরিজ। আর তোমার কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই। খুব সুন্দর করে টেক অফ ল্যান্ডিং সব হয়েছে, ভালো হয়েছে সব কিছু। নিজের শহরে এসে বাড়ি ফেলে খুব ভালো লাগছে। এখন প্রচণ্ড টায়ার্ড, বাড়ি গিয়ে বেদম ঘুম দেবো, কালকে জানি না কখন উঠবো। যাই হোক, আমাদের ক্যাব বুকিং হয়ে গেছে, 4 মিনিটে আসছে ক্যাব। আর ব্যাস, আপনাদের যদি আমাদের সিরিজটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, যত পারবেন সবার সাথে শেয়ার করবেন, আর কমেন্টও করে জানাবেন যে আপনাদের কী কী ভালো লেগেছে, কী কী ভালো লাগেনি, আরও কী কী দেখতে চান আমাদের থেকে। টিল দেন, বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম কলকাতা। আবার দেখা হচ্ছে নতুন একটা সিরিজে। বাই। জুটি ওয়েলকাম ইউ টু দ্য কান্ট্রি নাম্বার 3। আমাদের এটা তৃতীয় কান্ট্রি, মালয়েশিয়া। আমার ছোটবেলায় দেখা এক স্বপ্নের দেশ। পেট্রোনাস টুইন টাওয়ার আমরা অনেকেই বইতে পড়েছি। ছোটবেলায় বাবা একবার ভিডিও দেখিয়েছিল, সেখান থেকেই যাওয়ার অনেক দিনের ইচ্ছে। দ্য পেট্রোনাস টুইন টাওয়ার, ওয়ার্ল্ড ফেমাস। ওয়ার্ল্ড ফেমাস তো বটেই। হ্যাঁ, আমাদের সেই ইচ্ছে আজ পূরণ হয়েছে। পেট্রোনাস টুইন টাওয়ার দেখে আমরা তো জাস্ট অবাক। কিছুক্ষণ শুধু বসে জাস্ট দেখলাম আর ভাবলাম আমরা সত্যিই এই টুইন টাওয়ারের সামনে বসে। তারপরে ধীরে ধীরে আমরা এগোলাম বাটু কেভস এর দিকে। এ এক অসাধারণ জার্নি। হ্যাঁ, গরম ছিল আর সিঁড়িতে উঠতেও কষ্ট হয়েছে। কেমন লাগছে? বাজেট ট্রাভেল করতে গেলে এগুলো করতে হয়, আর কি বলবো। পেনাং হিলের সেই রাইডটা ছিল অ্যাডভেঞ্চারাস, আর উপর থেকে ভিউটা ছিল অসাধারণ। গুটি গুটি পায়ে আমরা চললাম লাংখাভি। সেখানে তো আপনারা দেখেইছেন লাংখাভি বিচে কি সুন্দর ম্যাজিক্যাল একটা সানসেট দেখলাম। আর তারপর আসলো সেই ভয়াবহ দিনটা, যেটা আমার নতুন করে বলতে লাগবে না, আপনারা ভিডিও দেখে থাকলে সবাই জানেন আমি কি করেছিলাম। আমি সত্যি কথা বলতে প্রথমবার এই ভিডিওর মাধ্যমেই দেখলাম কি অপূর্ব সুন্দর এই রাইডটা ছিল। আপনারা জানাবেন কেমন লাগলো আমাদের এই সিরিজ। আমাদের কাছে এই ট্রিপটা মেমোরেবল হয়ে থাকলো। Ali from Langkawi. মোহাম্মদ আলিফ, ইনি আগে একটা গাইডেরও কাজ করতেন, এখন শুধু নিজের প্যাশন ফলো করার জন্য শুধু ড্রাইভ করছেন। বারবার আমরা ফিরে ফিরে দেখব এই সিরিজটাকে। জানি না আবার কোনোদিনও সুযোগ পাবো কিনা, কিন্তু এই ভিডিও আমাদেরকে সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে ভবিষ্যৎ। আবার হাজির হব আমরা বাঙাল ঘটির জুটি নতুন একটা জায়গার অভিযান নিয়ে। টিল দেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন, এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ইউকে তো সবার বাবা, আর ইউকেরও বাবা হবে আমেরিকা, যখন আমরা আমেরিকায় যাব। তো এটা কেটে যাবে কেন কেন যাবো, যেতে পারবো না। ট্রাম্প